নিউ ইয়র্ক থেকে একের পর এক বিরাট বিরাট সুখবর আসছে বাংলাদেশের জন্য, বাংলাদেশের রাজনীতির জন্য, বাংলাদেশের ভবিষ্যতের জন্য, বাংলাদেশের মুক্তিকামী জনতার জন্য। আমি একটা কথা বলেছি যে বাংলাদেশের রাজনীতি দফারফা হবে নিউ ইয়র্কে। মাননীয় প্রধান উপদেষ্টা 6 গুরুত্বপূর্ণ রাজনীতিককে মূলত নিউ ইয়র্কে নিয়ে গিয়েছেন রাজনীতির একটা দফারফা করার জন্য। যাক, শেষ পর্যন্ত ইনুস সাহেব কিন্তু ছক্কা মারছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি হলো আপনার সাথে? একটু বলুন। আমার সাথে জামাত শিবির বিএনপি সবাই আমার গায়ে অ্যাটাক করছে। জাতিসংঘ থেকে প্রফেসর ইউনূসের চূড়ান্ত ঘোষণা। শেখ হাসিনা ইনুকে বলতেছে টেলিফোনে যে আমরা রণক্ষেত্রের সাথী। রণক্ষেত্র মানে কি ভাই? যুদ্ধ। তার মানে কি উনি নিজেই তো বলতেছে যে যুদ্ধ চলতেছিল, আর ওই যুদ্ধে জয় করছে কারা? বাংলাদেশের জনগণ। আর ওই যুদ্ধে যারা জয় এনে দিল আমাদের, যারা আমাদেরকে মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দিল, আমরা জেল থেকে বাইরে কি বলছিলাম? আমার মাসুম বাচ্চারা বলছি না ভাই, বলছি তো। আমরা ওই মেঘালয়ের ডাক বাংলো, চা বাগানের ডাক বাংলো থেকে বাংলাদেশে কখন আসার সুযোগ পাইলাম? এই এদেরই কারণে তো, এদের রক্তের বিনিময় তো। ওদেরকেই তো বিদেশ নিয়ে যাবে। আসলে হয়েছে কি জানেন, আপনারা নিজেদেরকে না অনেক কিছু মনে করেন। এই যে আপনারা চেনামুখ, একদমই চেনামুখ কয়েকজন আছেন বুদ্ধিজীবী আমাদের, তাদেরকেই তো আমরা বারবার দেখি। পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তিদের কথা মনে আসলে ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন, ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো কিংবা চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর মতো নাম মাথায় আসবে প্রথমেই। তবে যদি প্রশ্ন করা হয় পৃথিবীতে সম্মানের দিক দিয়ে সবচাইতে পাওয়ারফুল ব্যক্তিটির নাম কি, তবে হয়তো স্বয়ং ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিনরাও একজন নোবেল জয়ীর নাম নেবেন, যিনি পশ্চিমা বিশ্ব কিংবা ইউরোপের কেউ নন, বরং তার জাতীয় পরিচয় তিনি। শেষ পর্যন্ত ইনুস সাহেব কিন্তু ছক্কা মারছেন। কিভাবে? এই যে দেখেন ছবিটা, দেখছেন? এই ছবিটা হচ্ছে সেই ছবি যেই ছবিতে ওই সম্বর্ধনা অনুষ্ঠান, অর্থাৎ জাতিসংঘে যেই সরকার এবং রাষ্ট্রপ্রধানরা যান, এটা নিয়ম অনুসারে স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র সবাই উদ্দেশ্যে একটা নৈশভোজের আয়োজন করে। তো গতবার ছিল জো বাইডেন, এবার হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। তো এটা পরশু দিনের ঘটনা, কিন্তু অবাক হচ্ছিলাম যে ছবি নেই কেন। এর আগে শেখ হাসিনা দাঁড়াইছে, ছবি উঠছে, প্রচার করছে ব্যাপক, মানে ওটাকেই দ্বিপাক্ষিক বৈঠক টৈঠকে সুন্দর নানান রকম বগরচকর করে একটা প্রচার প্রপাগান্ডা চালাইছে। এখানে যে উনি দাওয়াত দিলেন ডক্টর ইউনূসকে বাংলাদেশে এবং নির্বাচনের কথা বললেন, তো ছবি কই? আমি তো অবাক, এটা কি ছবি তোলার সুযোগ দিল না? দেখা গেল যে না, সম্ভবত এরকম ধরনের ছবি। এটাও একটা গতানুগতিক যে উনি দাঁড়ান, ওনার পাশে পাশে যারা ফটো সেশন করতে চান তারা দৌড়ায় যান এবং ছবি তোলেন এবং দেখেন। তো এখানে ব্যতিক্রমটা হলো এই যে ওই যে বলা হচ্ছিল না যে ডক্টর ইউনূসের বহর এবার 104 জন, আবার সুইং থেকে বলছে যে না 67 জন, এবং তার মধ্যে তার মেয়ে আছে, 2 মেয়ে যে আছে তার মধ্যে অন্তত একটা তো প্রমাণ পাইলামই, দিনা ইউনূস, যে অনুষ্ঠানে সম্বর্ধনা অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প, মেলানিয়া ট্রাম্পের সঙ্গে অধ্যাপক মোহাম্মদ ইউনূস, পাশে মেয়ে দিনা ইউনূস আছেন, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে তোলা। তো এটা কিছুটা অগ্রগতি। এর আগেরটা যদি বলেন সেই তুলনায় মানে এটা কিছুই না। গতবার তো জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলার কালে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে জো বাইডেনের সঙ্গে। তো এবার মনে করা হচ্ছিল যে ট্রাম্প আসলে বোধহয় উল্টে যাবে ডক্টর মোহাম্মদ ইউনূস, না উল্টে যায়নি, বরং দেখা গেছে যে অনেক কৌশলগতভাবে বাংলাদেশের সাথে সুসম্পর্ক, কারণ ভারতের সাথে লেগে গেছে নানান ইস্যুতে। বাংলাদেশের সাথে ভালো শুল্ক যেই সুবিধা দিছে 20%, ভারতের সেখানে 50%, এই নিয়ে গোসা করে বসে আছে। এখনো সেই গোসা থামেনি। জন্মদিনে তারা শুভেচ্ছা বিনিময় করছে, তাও হয়নি, বরং ওষুধ শিল্পে দেখা যাচ্ছে 100%। তারপরে ওদের যে ওয়ার্ক ভিসা এমন ব্যয়বহুল করছে যে সব এখন দৌড়ে চলে আসতেছে ইন্ডিয়ায়। তো সব মিলায় ইন্ডিয়ার সাথে যখন কি খুবই খারাপ অবস্থা, সেখানে বাংলাদেশের সাথে দফায় দফায় ভালো সম্পর্কের কথা শোনা যাচ্ছে। কিন্তু কিছুটা আমি এবার হতাশ যে এই জাতিসংঘে যে এত বিশাল একটা টিম নিয়ে গেলেন, সেখানে তো কই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটু আলাদা মিটিং, বা অ্যাটলিস্ট মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার সাথে একটা আলাদা মিটিং, অন্যান্য ওইরকম কিন্তু দেখা গেল না। এই ইতালির প্রেসিডেন্ট, ওই সেই IMF, ওয়ার্ল্ড ব্যাংক, এগুলো তো বিষয় না। বিষয়টা তো দরকার ছিল হলো যুক্তরাষ্ট্র সত্যি বাংলাদেশকে বরণ করে নিছে এরকম ছবি। শাহবাজ শরীফের সাথে তো দেখা গেল ঠিকই যে শাহবাজ শরীফ আসিম মুনিরের সাথে বৈঠক পাশাপাশি দাঁড়ায় আছে, সেরকমটা তো আমরা ওই পর্যায়ে যেতে পারলাম না। ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল জয়ী, তো ওই জায়গাটা উনি যদি এখন না পৌঁছাতে পারে তাহলে আর কে পৌঁছাবে? শেখ হাসিনা অবশ্য অনেক মানে ধূর্ত, আমি বুদ্ধিমান বললাম ধূর্ত, সে কেমনি মানে ফাঁক ফুক দিয়ে দাঁড়ায় যায়, এমন ভাব করে যে হয়তো ট্রাম্পকে পাশে সাইলেন্ট বলে একটু আসেন বসি, ওই বসাটাই দ্বিপাক্ষিক বৈঠক বানা ফেলে। মোটামুটি ওই সময় মোনা টোনা কি সব ছিল কর্মকর্তারা পারতো। তো যাই হোক, অন্তত ছবিটা দেখা গেল, এইটা একটা এইটুকু অর্জন বলা যায়। এমনি হিতি নাসন্না বুড়ি দিছে আরো ঢোলে বাড়ি, আমাদের দেশে বলে এমনি হিতি নাসিন্না বুড়ি দিছে আরো ঢোলে বাড়ি, মানে এই বুড়ি এমনিতেই নাচে, এর মধ্যে যদি আবার কেউ এসে ঢোল বাজায় তাহলে তো নাচ থামবেই না, এটাই বুঝায় আর কি। কথাটা এই জন্য বললাম, আক্তার হোসেন হাত মিলায় নাই একজন ভদ্র মহিলার সাথে, এটা নিয়ে এখন তোলপাড় বাংলাদেশে।
ওইখানে আলোচনা নাই। আমাদের দেশে আলোচনা হচ্ছে টক শোতে বা যারা ইউটিউবার আছে যে যার পক্ষে আর কি, যেভাবে পচানো যায়। কারণ এনসিপি কে তো পচাইতে হবে, এর মধ্যে সুযোগ পাওয়া গেছে এটা যে হাত মিলাইলো না। তার মানে আক্তার হোসেন কি বুঝাইতে চাইলো, বাংলাদেশ কি তাহলে আফগানিস্তান হয়ে যাচ্ছে? আফগানিস্তান হইতে পারলে তো ভাই ভাগ্য খুইলা যাইতো ভাই। হ্যাঁ, আফগানিস্তান হওয়া কঠিন, অনেক দূর আগে গেছে, অনেক দূর। যাই হোক, এই যে হাত মিলাইলো না, এটা নিয়ে কি বার্তা আসলো? অনেকে বলতেছে যে আক্তার হোসেনের সাথে তাসলিম যারা ঘোমটা ছাড়া ওন্না ছাড়া সারাক্ষণ ঘুরা বেড়াইতেছে, ওইটাতে তার কোনো প্রবলেম নাই, অথচ একজন বয়স্ক ভদ্র মহিলার সাথে হাত মিলাইলো না। তার মানে কি জানেন, আক্তার হোসেন নিজেকে আলাদা করতে পারছে। তার ইচ্ছা সে হাত মিলাবে না, সে একজন মুসলমান। আপনি বলতে পারেন ভাই, উনি যদি ভবিষ্যতে কোনো নেতা হয় বা ক্ষমতায় যায়, তখন যদি বিদেশে যায়, আর বিদেশে যাওয়ার পর এভাবে যদি কোনো বিখ্যাত নারী তার দিকে হাত বাড়ায় দেয়, সে কি হাত মিলাবে না? না, হাত মিলাইবো না, এটা তার ইচ্ছা। আপনি কি করতে পারবেন? সে একটা বার্তা দিতে চাইতো ভাই, বুঝেন না কেন? আপনারা দেখেন নাই, আপনারা অনেকেই জানেন এবং দেখছেন ইউটিউবে, সালমান খান, ভারতের নায়ক, বিখ্যাত নায়ক সালমান খান হাত বাড়াই দিয়েছিল মঞ্চেতে হ্যান্ডশেক করার জন্য একজন মুসলিম নারীর দিকে। সেই বোরখা পরা নারীটি কি করলো? সালাম দিয়া এইভাবে চলে গেল, হাত মিলাইলো না। কিন্তু খেয়াল করছেন, একজন মুসলিম নারী সালমান খানের সাথে হাত মিলাইলো না। এটার মন্তব্য যায় দেখেন, সবাই এই মেয়েটাকে বাহবা দিতেছে। একেই বলে মুসলিম রীতিনীতি, একেই বলে ইসলাম ধর্ম। হাত মিলাই নাই, ওটার জন্য বাহবা পাইছে কে? একজন মুসলিম নারী। তাহলে একজন মুসলিম পুরুষ কেন হাত মিলাইলো না একজন নারীর সাথে, সেটা নিয়ে সমালোচনা হবে? বলেন তো। এটা তার ইচ্ছা, সে একটা বার্তা দিতে চাইছে, যেটা আমরা অনেকেই হয়তো এখন ভুলে গেছি। সেই বার্তাটা কি জানেন? আপনাদের তো মনে আছে, সংসদ ভবনের সামনে এনসিপি যেদিন পরিচিত হয় জনগণের সাথে, আমাদের সঙ্গে, অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থানের সৈনিকরা একটা দল করলো এনসিপি। সেদিন কি পরিচয় করাই দিয়েছিল? নাহিদ ইসলামকে একজন ইমাম বইলা পরিচয় করাই দিয়েছিল, তাই না? সেটা ভুলে গেলে হবে না। আমি অনেক সময় বলি না, এনসিপি বলেন, ছাত্র শিবির বলেন, জামাতে ইসলাম বলেন, ইসলামিক মাইন্ডের সবাই এক মঞ্চে। আমি সবসময় কিন্তু বলি কথাটা, অনেক দিন যাবতীয় বলে আসতেছি, আমার মাথার মধ্যে যেটা ঢুকছে না ওইটা থাকবে। এটা অন্যের বক্তব্য শুই না বের হবে না, কোনোদিন বের হবে না, যতক্ষণ পর্যন্ত আমি নিজে না বাই করু মাথা থেকে। হ্যাঁ, আমি তো দেখতেছি এনসিপি সঠিক পথে যাচ্ছে আমার দৃষ্টিভঙ্গি থেকে। দেখেন, ওই যে ওদের শাপলা দিচ্ছে না, শাপলা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। এনসিপি থেকে বলছে শাপলা না দিলে দেখানু কেমনে নির্বাচন হয়, নির্বাচনই হইতে দিব না। এটা বলার অধিকার রাখে তো তারা, তারাই তো আপনাদেরকে সুযোগ করে দিচ্ছে আজকে নির্বাচনের। নাইলে আপনারা কি 16-17 বছরে নির্বাচনের কথা বলে তো রাস্তায় দাঁড়াইতে পারতেন না? নির্বাচন তো বহু দূরের কথা। আর নির্বাচন দিল, সেই নির্বাচনে আপনাদেরকে কিভাবে বোকা বানাইছে, কিভাবে চোদু বানাইছে, এটা তো আপনারা দেখছেনই। দিনের ভোট রাত্রে করছে, কিন্তু আপনারা মাইনা নিছেন, মাইনা নিতে বাধ্য করছে। আপনারা কি প্রতিবাদ করছেন? প্রতিবাদ করতে পারছেন? রাস্তায় নামছেন, ঢেঙ্গাইয়া বিদায় করছে, রাইতে আবার ভৈরা আইনা আয়না ঘরে ভৈরা দিছে। ওই মৃত্যু ভয়ে অনেকেই দূরে দূরে সইরা গেছেন। কেউ আন্দোলন করতে পারছেন? পারেন নাই তো। ওরাই তো আজকে এই সুযোগটা কইরা দিল। এই যে টক শোতে আইসা অনেককে বলতে শুনি, ওদেরকে কেন নিয়ে গেল? ওদের তো কোনো নিবন্ধনই হয় নাই। নিবন্ধন ছাড়া একটা দলকে কেন নিয়ে যাবে? হায় রে, তোরা বেইমান রে ভাই, তোরা আসলেই বেইমান। তোরা এত তাড়াতাড়ি ভুইলা গেলি, এই 14 মাসেই ভুইলা গেলি, 24-কে আপনারা ভুইলা গেল না, আমরা ভুলতে দেব না। এবং জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল তারা ভুলতে দিবে না। আর কে ভুলতে দিবে না? ডক্টর ইউনূস স্যার, উনিও ভুলতে দিবে না। ওই বিদেশের মাটিতে জাতিসংঘের ওইখানে ওই একই কথা বলতেছে, জুলাই সনদপত্রের কথা। এই যে ভাই 105 জনের একটা ইউনিট গেছে না বিদেশে, এটা নিয়ে অনেকের মাথা ব্যথা, কেন 105 জন গেল? তার মানে কি জানেন, সমালোচনা করতে হবে, সমালোচনা কইরা যাইতেছে। এই সরকারের কোনো কিছুই তাদের পছন্দ না। উনি এই পছন্দের অপছন্দের কোনো দামই তো দেয় না। উনার টার্গেট যেটা ওইটা কইরাই ছাড়বে উনি। যার জন্য ভাই 3 দল থেকে নিয়ে গেছে একদম মেইন লোকগুলাকে। এই নিয়ে যাওয়ার পিছনে মূল উদ্দেশ্য ভাই আপনারা বুঝতে পারবেন, ওনারা ফিরে আসলেই বুঝতে পারবেন। আমি গত 2টা ভিডিওতে আপনাদেরকে ইঙ্গিত দিয়ে গেছি, আমি কিন্তু একটা দাবিতে চলে আসছি। কেন একটা দাবিতে আসছি একটু খুইলা বলি। আমাদের নির্বাচন কমিশন থেকে যে আয়োজন চলতেছে বর্তমানে, আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হলো জাতীয় নির্বাচনের আয়োজন করতেছে। স্থানীয় নির্বাচন করবে নাকি মেয়রদের নির্বাচন করবে নাকি পিআর সিস্টেম দিবে, ওই উচ্চ কক্ষ নিম্ন কক্ষ, ও কাহিনী তো এর মধ্যে শুনলাম। সব কাহিনীকে আমি কি বলছিলাম একটা সাইডে রাখেন। কেন বলছি জানেন? জুলাই সনদপত্র ঘোষণা মানেই তো আমাদের সংবিধানে নতুন কিছু যোগ হইলো। আগে সংবিধান যে ফেলা দিবে তা না, কিন্তু নতুন কিছু যোগ হবেই। আর ওইটাই দরকার, ওইটাই আইনি বৈধতা, ওইটুকুই চাই, ওইটুক হইলেই এনাফ। দেখেন ডক্টর ইউনূস স্যার ওই বিদেশের মাটিতে যা বলতেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ওই একই কথা কিন্তু বারবার বলতেছে ঈদের আমেজের একটা নির্বাচন হবে। উনি কি ফাউল কথা বলার লোক আপনারা মনে করেন? না 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 না, উনি সঠিক পথে আছে, ঠিক টাইমে নির্বাচন হবে। জুলাই সনদপত্রটা মাইনা নিলেই নির্বাচন হবে, ওই জন্যই নিয়ে গেছে। ওইখানে বুঝায় শুনে ঠিকঠাক করে সঠিক পথে নিয়ে আসবে। আর ওই সঠিক পথে যদি না আসেন, অর্থাৎ জুলাই সনদপত্রের আইনি বৈধতা, সংবিধানে স্থান যদি না হয়, তাহলে নির্বাচন হবে না ভাই ফেব্রুয়ারিতে। ফেব্রুয়ারিতে যদি নির্বাচন করতে চান ওইটা দিতেই হবে। এখন দেখেন প্রশ্ন চলে আসলো, এই যে জুলাই সনদপত্র সবকিছু এক সাইডে রাখা, এক দফা দাবি, এইটা কি রাজি হবে?
না না না, এইটাই রাজি হবে না, বাকিগুলা রাজি হয়ে যেতে পারে। এইটাকেই রাজি করাইতে হবে। এটা কেন রাজি হবে না জানেন? আমাদের দেশের রাজনীতি কি? আওয়ামী লীগ আর বিএনপির মেইন রাজনীতিটা কি বলেন তো? একটাই রাজনীতি, ৭১-এর পক্ষে বিপক্ষে, স্বাধীনতার পক্ষে বিপক্ষে, রাজাকার আল বদল, মুক্তিযোদ্ধা। এইটাই তো, একই বয়ান না দুই গ্রুপের? খেয়াল করে দেখেন গত ৫৪ বছর এই আওয়াজটা কতবার শুনছেন? রাজাকার রাজাকার, নাতি পুতি হাবি যাবি, এই কথাগুলাই তো বলে বারবার। কিন্তু আওয়ামী লীগ চলে যাওয়ার পর কথাগুলা কিন্তু চলে যায় নাই, দাবিগুলা চলে যায় নাই। ওই একই দাবি বারবার ঘুরে আসতেছে, ওই একই বয়ান, রাজাকার হটাও রাজাকার হটাও। দেখছেন ওই একই রাজনীতি হয়ে গেল না? যার কারণে আমি বলছি সবগুলো এক সাইডে রাখে এটা সামনে নিয়ে আসেন। এটা সামনে আনলেই তো মুখোশ খুলে যাবে ভাই। হ্যাঁ, মুখোশ খুলে যাবে। জনগণ যদি দেখে যে না ওরা রাজি হচ্ছে না, জনগণ যদি দেখে হায় হায় এইটা রাজি হচ্ছে না, ওরা সব দাবিতে এক সাইডে, আগে সিস্টেমই নির্বাচন মাইনা নিমু, কিন্তু এইটা রাজি হন। জুলাই সনদপত্র যদি রাজি না হয় তাদের কোনো ইজ্জত থাকবে? মুখ দেখাইতে পারবে আপনাদের সামনে? পারবে না, তাই না? যার জন্য আমি বলছি এক দফা দাবিতে চলে আসেন। বিদেশ থেকে আসার পর দেখবেন ওই এক দফা দাবির দিকেই যাবে। নির্বাচন কমিশনার কোন রকমই আয়োজন করে না ভাই, স্থানীয় নির্বাচন অথবা মেয়র নির্বাচন, কোনো কিছুর দিকে আগাচ্ছে না। উনি আগাচ্ছে জাতীয় নির্বাচনের দিকে। হ্যাঁ, আর শাপলা নিয়ে তো ঘাপলা কেন? ঘাপলা হয়েছে এই জন্য ভাই, শাপলাও পানিতে ভাসে, নৌকাও পানিতে ভাসে। দেখছেন দুইটাই পানির মধ্যে ভাসে, নৌকা এবং শাপলা। এখন নির্বাচন কমিশনার থেকে যদি না কইরা দেয় শাপলা দিব না, তাহলে কি হবে? ওনারা কি বলছে? শাপলা নিয়েই ছাড়ুম আমরা, শাপলা না দিলে কোন রকম নির্বাচনে আমরা যাব না, এরকম ইঙ্গিতে তো দিছে। কিন্তু উনি কেন দিচ্ছে না এটারও কিন্তু ব্যাখ্যা দিচ্ছে না নির্বাচন কমিশনার। উনি কিন্তু কোনো ব্যাখ্যা দেন। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল কেন দিবেন না, উনি তখন বলছে এই ব্যাপারে কোনো উত্তর দিতে আমি চাই না। তার মানে কি জানেন? এইখানেই রহস্য। দিয়া দিল তো দিয়েই দিল ভাই। ওনারাও চাচ্ছে এটা নিয়ে আলোচনা হোক, টকশোতে আলোচনা হোক, চারিদিকে আলোচনা হোক। শাপলা যাচ্ছে কারা? এনসিপি। এনসিপি কে শাপলা দিচ্ছে না, এটা নিয়ে আলোচনা হইবার জন্যই সুযোগ করে দিছে। দিবে ভাই, কোন রকম ভুল নাই এতে। কেন দিবে না ভাই? এই নির্বাচন কমিশনার যে আজকে ওই চেয়ারে বসছে, এটার পিছনে তো এই এনসিপির হাত আছে, এটার পিছনে বাংলাদেশের জনগণের হাত আছে তো ভাই। জুলাই গণ অভ্যুত্থানে যারা রাস্তায় নামছিল, জুলাই গণ অভ্যুত্থানে যারা রক্ত দিছিল ভাই, ওই রক্তের উপরই তো বৈশা রয়েছে, তাই না? আমাদের জাতীয় হিরো কারা? যারা শহীদ হয়েছে, প্রায় ২০০০-এর মতো শহীদ হয়েছে ভাই এই জুলাই যুদ্ধে। হ্যাঁ ভাই, আমি এটা যুদ্ধই বললাম। দেখেন শেখ হাসিনা ইনুকে বলতেছিল না, শেখ হাসিনা ইনুকে বলতেছে টেলিফোনে যে আমরা রণক্ষেত্রের সাথী। রণক্ষেত্র মানে কি ভাই? যুদ্ধ। তার মানে কি উনি নিজেই তো বলতেছে দেশে যুদ্ধ চলতেছিল, আর ওই যুদ্ধে জয় করছে কারা? বাংলাদেশের জনগণ। আর ওই যুদ্ধে যারা জয় এনে দিল আমাদেরকে, যারা আমাদেরকে মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দিল, আমরা জেল থেকে বাইরে কি বলছিলাম? আমার মাসুম বাচ্চারা, বলছি না ভাই? বলছি তো। আমরা ওই মেঘালয়ের ডাক বাংলো, চা বাগানের ডাক বাংলো থেকে বাংলাদেশে কখন আসার সুযোগ পাইলাম? এই এদেরই কারণে তো, এদের রক্তের বিনিময় তো, ওদেরকেই তো বিদেশ নিয়ে যাবে। আসলে হয়েছে কি জানেন? আপনারা নিজেদেরকে না অনেক কিছু মনে করেন। এই যে আপনারা চেনামুখ, একদমই চেনামুখ কয়েকজন আছেন বুদ্ধিজীবী আমাদের, তাদেরকে তো আমরা বারবার দেখি, কিন্তু ইদানিং সেটাও বদলাইছে ভাই। আপনারা খুব গভীরভাবে তাকাবেন, যে কোনো টকশোতে এখন একজন জামাত ইসলামের বক্তা থাকে অথবা শিবিরের বক্তা থাকে। তারা না থাকলে টকশোর কোনো ভিউ হয় না ভাই, কেউ দেখে না এখন। খেয়াল করছেন এটা? তার মানে কি মিডিয়াও আস্তে আস্তে বুঝতে পারতেছে দেশ কোন দিকে যাচ্ছে। আর এই দেশ কোন দিকে যাওয়া নিয়ে দেখবেন অনেকেই জরিপ চালাইতেছে বর্তমানে। ওই জরিপের মধ্যে দেখবেন এনসিপির ৫%, জামাত ইসলামের ১৫-২০%, ৩৫-৪০% বিএনপির, এরকম পাইবেন। কিন্তু আবার দেখবেন কোন কোন জরিপে ৫৪% লোক বলতেছে আমরা এখন বলুন না কাকে ভোট দিব, আমরা কাকে ভোট দিব বলবো না। চুপ। এই চুপ ভোট গুলা কাদের? এটা মাথায় নিয়েন, এটা মাথায় নিয়েন। এখানেই ভয় ভাই, এখানেই ভয়। আর ওই ভয় থেকে ভাই অনেকেই অস্থির হয়ে গেছে। পরাজয়টা কখন বুঝবেন যে কেউ হাইরা গেছে? যখন দেখবেন ও আপনাকে গালি দিছে। এই যে তাসলিম জারাকে যারা গালি দিছে, কারা গালি দিছে? আওয়ামী লীগ। আওয়ামী লীগ তো পরাজিত একটা শক্তি, তাই না? এখন কারা সমালোচনা করে? এনসিপির, জামাত ইসলামের। কারা? যারা মনে মনে হাইরা গেছে, মুখে বলতে পারে না। হ্যাঁ, জাতিসংঘ থেকে প্রফেসর ইউনূসের চূড়ান্ত ঘোষণা। দর্শক, ফেব্রুয়ারিতেই আমরা জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছি। প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ভাষণে মাননীয় প্রধান উপদেষ্টা কথা বলেছেন। তার এই ঘোষণা তাৎপর্যপূর্ণ, তার এই ঘোষণা ফাইনাল ঘোষণা। দর্শক, সহজ হিসাব, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আমরা আশঙ্কা প্রকাশ করেছিলাম, কিন্তু উইথ কন্ডিশন। একথাও বলেছিলাম ফেব্রুয়ারিতে কেন, ডিসেম্বরও হতে পারে, যদি প্রয়োজনীয় সংস্কার করা যায়, জুলাই সনদ বাস্তবায়ন করা যায়, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা যায়। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি প্রফেসর ইউনূস যেভাবে খেলছেন, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ওখানে বাংলাদেশের সংস্কার, বাংলাদেশের নির্বাচন কবে, গণতন্ত্র উত্তরণের পথ, এগুলো নিয়ে আলোচনা করার কথা না, কিন্তু বলেছে। হিসাব ক্লিয়ার, জল্পনা কল্পনার অবসান। সারা পৃথিবীকে যেখানে প্রফেসর ইউনূস জানিয়ে দিয়েছেন, জাতিসংঘে বলেছেন, এই জায়গা থেকে পিছু হটার সুযোগ নেই। তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এটা নিশ্চিত। হ্যাঁ, আর দ্বিতীয় ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, তাহলে এই যে জামাত চরমনায়ের যে দাবি আপত্তি, ওইটা হ্যাঁ এটা মেনে নেবেন। কি পিয়ার হয়তো ফুললি মানবেন না, কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই সনদের আইনি ভিত্তি, জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড, সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি, এটা দিতে পারলে পিয়ারের বিষয়টা হয়তো জামাত ছাড় দিলেও দিতে পারে।
অতএব দর্শক, হিসাব ক্লিয়ার, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। প্রফেসর ইউনূস জাতিসংঘে এই ঘোষণা, জাতিসংঘে এটা উপস্থাপনের মাধ্যমে ইঙ্গিত দিলেন যে বাংলাদেশের নির্বাচনে অ্যাটলিস্ট অবজারভার হিসেবে ডিপলি মেসিভ স্কেলে জাতিসংঘ এনগেজ থাকবে, যুক্তরাজ্য, ইউরোপিয়ান, সারা পৃথিবী এনগেজ থাকবে। সারা পৃথিবীর ক্যামেরার সামনে বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে। চাইলেও এখানে বিএনপিকে জিতিয়ে দেওয়া যাবে না, ভোট কারচুপি করা যাবে না, সুষ্ঠু ভোট হবে। উল্টাপাল্টা করতেই পারবে না, যেটা ডাকসু হয়েছে। লক্ষ লক্ষ সেনাবাহিনী মোতায়েন থাকবে। সেনাবাহিনী, পুলিশ বা এগুলোর চাইতে সবচেয়ে বড় বিষয় হচ্ছে ক্যামেরা মোতায়েন থাকবে। আমি সবচেয়ে বেশি আস্থা রাখি ক্যামেরার উপর। ক্যামেরার চাইতে বড় সেনাবাহিনী এই মুহূর্তে আর নাই। সবাই দেখবে, ইউএনডিপি প্রয়োজনে মিলিয়ন এন্ড বিলিয়ন ডলার দিবে, বলবে যে ক্যামেরা কেন, সব আমরা দেখবো, যত ক্যামেরা লাগে। কয় টাকা লাগবে? টাকা নাই বাংলাদেশের, ইউএনডিপি দিবে। জামাত এ বিষয়ে চেষ্টা করছে। অতএব আগামী নির্বাচনকে ঘিরে তোলপাড় সৃষ্টি হতে যাচ্ছে এবং মহা আয়োজন, গ্র্যান্ড আয়োজন হতে যাচ্ছে। প্রফেসর ইউনূসের এই চূড়ান্ত ঘোষণার তাৎপর্য এটাই যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। এবং সংস্কারের যে বিষয়গুলো জাতিসংঘে উপস্থাপন করেছেন সাধারণ পরিষদের অধিবেশনের ভাষণে, এখানে প্রফেসর ইউনূস এমনিতে ইন্টারন্যাশনাল প্লেয়ার, যেটা আগে বলছি, তার লিমিটেশনস আছে, প্রত্যেক মানুষেরই লিমিটেশনস থাকে। কিন্তু তিনি আন্তর্জাতিকভাবে খেলেন, আন্তর্জাতিক ম্যাচ খেলেন, ডোমেস্টিক ম্যাচ তিনি খেলেন না। যে বাংলাদেশের যে নির্বাচন, যে সংস্কার, ওই ম্যাচটা কিন্তু ডোমেস্টিক, কিন্তু তিনি এটাকেও আন্তর্জাতিক করে খেলছেন। বিদেশি আম্পায়ার, বিদেশি দর্শকদের নিয়ে খেলতে তিনি পছন্দ করেন। এ কারণে ঘোষণাটা জাতিসংঘে দিয়ে এসেছেন। এই জায়গা থেকে কিছু সম্ভবত হবেন না। ফেব্রুয়ারিতেই আমাদের কাঙ্ক্ষিত নির্বাচন হয়তো হবে। তার আগে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে, কয়েকটা স্থানীয় সরকার নির্বাচন, সব না হলেও কিছু কিছু হতে পারে, সিটি কর্পোরেশন বা অল্প কিছু পৌরসভা, উপজেলা হতে পারে। ফেব্রুয়ারিতে আমরা জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছি। মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণের বাংলাদেশ রিলেটেড অংশটা বিশ্লেষণ করব। আন্তর্জাতিক বা বিশ্ব নেতা হিসেবে তিনি অসাধারণ বক্তব্য দিয়েছেন, মজলুম মানুষের পক্ষে কথা বলেছেন। আগামী ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে বাংলাদেশ সময় রাত 9টার পর বক্তব্য দেওয়ার সময় একথা জানান তিনি। দর্শক দেখেন এখানে কত সুন্দর দৃশ্য। প্রফেসর ইউনূস বসে আছেন, তার পাশে মির্জা ফখরুল, ডাক্তার তাসনিম জারা, আখতার, ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, ডক্টর আমাদের সেই মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে। কি সুন্দর দৃশ্য, সারা পৃথিবী তাকিয়ে দেখছে। এই নিজামীকে, এই মাওলানা মতিউর রহমান নিজামীকে কত অপমান, অপদস্থ, লাঞ্ছিত করা হয়েছে। তার ছেলেরা এখন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইউনূসের পাশে বসে থাকে, নকিব ভাই। দর্শক, এই ঘোষণা থেকে পিছু হটার আর কোনো সুযোগ নেই। এটা চূড়ান্ত ঘোষণা। মহা আয়োজন হতে যাচ্ছে, রাজনীতির মহা আয়োজন, তোলপাড় সৃষ্টি হতে যাচ্ছে। জাতিসংঘ সনদের 8 দশক পূর্তি উপলক্ষে সদস্য রাষ্ট্রকে অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এটা ভিন্ন বিষয়। ডক্টর ইউনূসের বক্তব্যে সবসময় আন্তর্জাতিকতা থাকে এবং তিনি ইন্টারন্যাশনালি এনগেজড একজন পারসন। ওই যে বললাম, ডোমেস্টিক ম্যাচ আন্তর্জাতিক করে খেলেন, এটা তার অভ্যাস। আর এটার উপকারিতা আছে, এটার উপকারিতা হচ্ছে যে বিএনপি আগামী নির্বাচনে পরাজিত হবে, এটা তো স্পষ্ট, এটা বিএনপিও জানে। কারণ পরাজয়ের পর তারা মানবে না, তারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে। এই জায়গাটা নিশ্চিত করার জন্য, যাতে মানে, আন্তর্জাতিক ম্যাচ খেলছেন প্রফেসর ইউনূস। ডক্টর ইউনূস বলেন, গত বছর এই মহান সভায় আমি দাঁড়িয়েছিলাম সদ্য গণঅভ্যুত্থান সংগঠিত একটি দেশের রূপান্তরের আকাঙ্ক্ষা শোনানোর জন্য। আজ আমি এই রূপান্তরের অগ্রযাত্রায় আমরা কতটুকু অগ্রসর হতে পেরেছি তা বলবো। এর মানে বাংলাদেশের যে 5 আগস্ট পরবর্তী সেই অভ্যুত্থান থেকে এখন পর্যন্ত যে বাস্তবতা, এটা ইন্টারন্যাশনাল কমিউনিটিকে এনগেজ করেই করছেন। এখানে চাইলেও ডোমেস্টিক কেউ হিসাব নিয়ে উল্টে দিতে পারবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্র জামাত ইসলামীকে চায় বা জামাত ইসলামীর ক্ষেত্রে আপত্তি নেই, এটাও আপনারা জেনেছেন, এটা নিয়ে অলরেডি বিশ্লেষণ হয়েছে। তো ওভারঅল জনগণ যাকে চায় সেটাই হবে। আন্তর্জাতিক কমিউনিটি এখানে এমনভাবে ইউনূস খেলছেন, উল্টাপাল্টা কেউ কিছু করতে পারবে না। আর কত গুজব বিএনপির, কোথায় গেল সেই গুজব? কি মানবিক করিডর, চট্টগ্রাম বন্দর বিক্রি করে দিছে, দেশ বিক্রি করে দিছে, এগুলো এখন আর শোনেন? মানে এগুলো ছিল সব ভুয়া। পৃথিবীর প্রতি এছাড়া বাংলাদেশের যে সংস্কার কমিশন, 11টি স্বাধীন সংস্কার কমিশন প্রতিষ্ঠা করা হয়েছে। কমিশনগুলো জনমত যাচাই, গভীর পর্যালোচনা করে বিস্তারিত সংস্কার কার্যক্রম সুপারিশ করেন তিনি। এবং প্রফেসর ইউনূসের যে ইঙ্গিত যে এই